অনেকদিন পর আজ আহমেদ ভিলা নতুন রঙে সেজেছে। আমাদের পিচ্ছি তারিনের জন্মদিন বলে কথা। বাড়ির সবাই ভীষণ ব্যস্ত। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে জিসান। পারে না পুরো বাড়ি বিয়ে বাড়ির মতো সাজিয়ে ফেলুক। মনে হয় তারিনের আজ জন্মদিন না বিয়ে। তারিনের জন্মের সময় জিসান ছিল না। তারিনের অনেক কিছু জিসান মিস করেছে। তাই এবারের জন্মদিনে নিজের সব শখ পূরণ করবে। ভাইয়ের একমাত্র মেয়ে বলে কথা। তাওহিদ আর তানজিলা অবশ্য এসব কিছু করতে চায়নি, সাদামাঠাভাবে পালন করতে চেয়েছিল, কিন্তু জিসানের জিদে সবাইকে মানতে হয়েছে। সন্ধ্যায় যথাসময় পার্টি শুরু হয়েছে। সবার মধ্যমনি তারিনকে সাদা রঙের ফ্রকে একদম বারভি ডোল লাগছে। তারিনের সাথে ম্যাচিং করে তাওহিদ ও তানজিলা ও সাদা পরেছে আজ। তাদের তিনজনকে ভারী সুন্দর লাগছে। রেড কালারের কার্পেট বিছানো সিঁড়ি দিয়ে যখন তিনজন নেমে আসছিল, তখন সবার মুখে একই কথা, পারফেক্ট ফ্যামিলি। জিসানের মেজাজ গরম, তাও আবার তিশার উপর। বারবার বলার পরও মেয়েটা লেট করেছে আসতে। রাগে লাল হওয়া জিসান বন্ধুদের সাথে কথা বলছিল, আর তখনই রায়হানের ডাকে সবাই ওই দিকে তাকায়। কিন্তু জিসানের চোখ রায়হানের পিছে দাঁড়িয়ে থাকা একটা লাল পরীর উপর পড়ে। গাঢ় লাল রঙের গ্রাউন, সাথে ম্যাচিং হিজাব, আর মুখে আছে খুবই নরমাল সাজ। এতেই মনে হচ্ছে জিসান খুন হবে সেই নারীর প্রেমে বারবার। কথায় আছে না, রূপ নাই যার সাজান বেশি, রূপের মায়া সাজে না। জিসানের মনে এখন একথা বেজে উঠেছে। রূপ মানেই সুন্দর, আর সেই সুন্দর সব ক্ষেত্রেই হয়। কালো সাদা চামড়াটা ব্যাপার না। কালো মেয়েদেরও অনেক সময় এমনই সুন্দর লাগে, সাজতেন হয় না। কালো মেয়েরা তো মায়াবতী হয়। তবে তিশা কালো নয়। তিশার গায়ের রং হলদেটে সাদা। একদম সাদা নয়। দুধের মধ্যে এক চিমটি হলুদ মিক্সড করলে একটা ভিন্ন রং দেখা যায়। পুরো সাদাও নয়, পুরো হলুদও নয়। জিসানের কাছে তিশার রংটা তেমনই মনে হয়। এর মধ্যে রেড কালারটা তিশার শরীরে অসাধারণ লাগছে। এমন রূপে তিশাকে জিসান খুবই কমই দেখেছে। তাই তো চোখ ফেরানো দায় হয়ে পড়ছে আজ। তিশার ঠিক পিছনে লাবণী দাঁড়িয়েছিল। আজ লাবণীও লাল পরেছে। জিসানের শাড়ি পছন্দ বলে লাল নেটের একটা শাড়ি পরে এসেছে। সাথে দামি অর্নামেন্ট ও মুখে ভারী মেকআপ। মূলত তিশার পাশে লাবণীকে দেখেই জিসানের মনে এমন কথা এসেছে। তিশার নর্মাল সাজ যেখানে জিসানকে ঘায়েল করতে পারে, সেখানে লাবণীর ভারী মেকআপ কোনো কাজের না। বলে না, কেউ তোমাকে ভালোবাসলে এমনই ভালোবাসবে। তুমি যেমন আছো তেমনই ভালোবাসবে। তোমার বাহিরের চাকচিক্য নয়, তোমার মনটাকে দেখে ভালোবাসবে। সে ভালোবাসা হয় পিওর, একদম সোনার মতো খাঁটি। জিসান রায়হানকে পাশ কাটিয়ে তিশার দিকে চলে গেল। রায়হান তো আশ্চর্য জিসানের বিহেভ দেখে। এত লেট করলি কেন? কতবার ফোন দিয়েছি, ফোনও রিসিভ করিসনি, এত কিসের ব্যস্ত তোর? কথা বলছিস না কেন? জিসান একনাগারে বলেই গেল। তিশা কিছু বলতে যাবে, তার আগেই রায়হান এসে, কি রে, আমিও যে আসছি, চোখে দেখিসনি? জিসান বিরক্ত চোখে রায়হানের দিকে তাকিয়ে, তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি বউ? তোর দিকে নড় দিতে হবে। যা, তোর দলের মানুষ সব ওই দিকে দাঁড়িয়ে আছে, ওখানে যা। রায়হান তাকিয়ে দেখল ওদের ফ্রেন্ডসরাও ইশারা করে ওকে ডাকছে। রায়হান ভালো করে জানে বন্ধু তার বউ পাগল, তাই বলে লাভ নেই। কিছুক্ষণ পর কেক কাটা হলো। ছোট্ট তারিন তিশা ও জিসানকে একসাথে কেক খাওয়ালো। জিসান তারিনকে একটা বড় ডোল দিয়ে বলল, এটা তোমার ছোট চাচা চাচির তরফ থেকে। তিশা জিসানের দিকে তাকিয়ে বলল, আমার তরফ থেকে মানে? এটা তো আপনি দিল ন। জিসান সবার আড়ালে তিশার কোমরটা ধরে টান দিয়ে কাছে টেনে এনে, জান, আমরা কি আলাদা? এটা কেমন কথা? দুটো শরীর একই মনে গাথা। চোখ টিপ মেরে লাবণী দূর থেকে সবই দেখছে, জিসান যে তিশার সাথেই চিপকে আছে।
এত কি আছে এই মেয়েটার মাঝে যে অন্য কাউকে দেখার সময় নেই জিসানের। দাঁতে দাঁত চিবে সব সহ্য করছে। ওয়েটারকে ডাক দিয়ে এক গ্লাস সফট ড্রিঙ্ক নিয়ে লাবণী তিশার দিকে আসছিল, হঠাৎ লাবণীর হাতের সফট ড্রিঙ্কটা তিশার শরীরে পড়ে গেল। আম সো সরি তিশা, আসলে স্লিপ খেয়ে তাল সামলাতে পারিনি। আর ওমনেই ড্রিঙ্কগুলো ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছে। আম সরি বেবি। তুমি কিছু মনে করনি তো? ইটস ওকে আপু, ভুল সবারই হয়। রাইট। লাবণী একটা বিশ্বজয় হাসি দিয়ে চলে গেল। লাবণী যে ইচ্ছা করে কাজটা করেছে তা তিশা খুব ভালো করেই বুঝতে পেরেছে। কিন্তু পার্টিতে কোনো সিন ক্রিয়েট করতে চায় না, তাই চুপ হয়ে আছে। কিন্তু দূরে থাকা দুটো চোখের মালিক সব দেখেছে। সে আর কেউ না, জিসান। জিসান দেখেছে লাবণী ইচ্ছা করে যে কাজটা করেছে। জিসান কিছু বলতে নিলে তিশা জিসানের বাহু ধরে করুণ চোখে ইশারা করে যাতে জিসান কিছু না বলে। তিশার চাউনি বুঝে জিসান আর কিছু বলে না, তবে হাত ধরে তিশাকে নিজের রুমে নিয়ে যায় জামাটা পরিষ্কার করতে। কিছুক্ষণ ধরে নিশিকে দুজন মহিলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিশির ধারণা এরা বার্থডে পার্টিতে আসেনি, মনে হচ্ছে মেয়ে দেখতে এসেছে। নিশিকে কিসব আজব আজব প্রশ্ন করছে। নাম কি, কোনো ক্লাসে পড়ছে, রান্নাবান্না জানেনি, বয়স কত। শুধু এতটুকুতে থামেনি, নিশিকে ঘুরিয়ে ফিরিয়ে চুল দেখছে, নিশির হাইট চেক করছে। আরও কত আজগুবি জিনিস যা মেয়ে দেখতে আসলে সচরাচর মহিলারা করে। নিশি বেচারি বুঝতে পারছে না কি করবে। মেহমান বলে কিছু বলতেও পারছে না। আশেপাশে তাকিয়ে বারবার কাউকে খুঁজছে, তাকে এই বিপদ থেকে উদ্ধার করবে কে। ঝড়ের গতিতে হঠাৎ কেউ নিশির কাঁধে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। নিশি চকিতে সামনে তাকিয়ে দেখে রায়হান। হাসি মুখে মহিলা দুটোকে সালাম দেয়। তো কেমন আছেন আন্টিরা? আমরা তো ভালো, কিন্তু তোমাকে যে চিনতে পারলাম না। আমি হলাম এই রমণীর স্বামী, যাকে আপনারা এতক্ষণ খেলনা ভেবে নেড়েচেড়ে দেখছিলেন। আমি তো সেই খেলনা, ফুক্কু এই মেয়েটির হাজবেন্ড। নিশি তো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রায়হানের কথা শুনছে। এই মুহূর্তে কি রিয়েক্ট করা যায় তা নিয়ে সংশয়ে ভুগছে। কারণ এমন সিচুয়েশনে নিশি কখনো পড়েনি। মুখ এক হাত হা করে রায়হানের দিকে তাকিয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল নিশির পেটের মধ্যে কেমন যেন সুরসুরি করছে। এমন অদ্ভুত ফিলিংস লাগছে যা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। ও আচ্ছা, এই মেয়ে তুমি বিবাহিত? আগে বলনি কেন? শুধু শুধু আমাদের সময় নষ্ট করেছ। মহিলা দুটো চলে যেতে নিলে রায়হান পিছন দিয়ে বলে উঠে, আন্টি নেক্সট টাইম খেলনা দেখতে বাজারে যাবেন। বার্থডে পার্টি শেষ হয়েছে অনেকক্ষণ হল। সবাই যে যার বাসায় চলে গেল। রায়হান, জিসান ও ওদের কিছু ফ্রেন্ড মিলে ছাদে নিজেদের একটা ব্যাচেলার পার্টি আয়োজন করল। তিশার বাবা যাওয়ার সময় তিশাকেও নিয়ে যেতে চাইল। কিন্তু জিসান তানজিলাকে ইশারা করলে তানজিলা তিশাকে আটকে ফেলে। তিশার বাবার কাছে রিকোয়েস্ট করে তিশা আজ রাত এখানেই থাক। রায়হান তো আছেই। আর ওদের ব্যাচেলার পার্টি শেষ হতে হতে ভোর। রায়হান না হয় কাল সকালে সাথে করে নিয়ে যাবেনই তিশাকে। শামসুর রহমান তানজিলার কথা ফেলতে পারল না, তানজিলাকে নিজের মেয়ের চোখেই দেখে। তাই বলে দিল কাল সকাল হলেই যেন তিশাকে পাঠিয়ে দেয়। জিসান উপর থেকে সব দেখছিল, তিশার বাবা চলে যাওয়ায় মুখে এক চিলতি হাসি ফুটে উঠল। নিশিও অনেক খুশি, কারণ পরীক্ষার আগে এমন সময় আর পাবে না ওরা। আজ দুবান্ধবী মিলে অনেক গল্প করবে। হেব্বি মজা হবে, তাই না তিশা? তিশাও অনেক খুশি, আজকাল তিশা নিজেও জিসানের আশেপাশে থাকতে চায়। তানজিলা ও নিশির সাথে কথা বলতে বলতে হঠাৎ উপরে চোখ যায় তিশার। জিসান প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে আছে তিশার দিকে। কিছুক্ষণের জন্য তিশার মনে হল জিসান চোখের পলক ফেলতে ভুলে গেছে।
কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। দূর থেকেই মনে হয় তিশাকে জ্বালিয়ে দেবে। ছাদে পার্টি বিছিয়ে কেউ বসে আছে, কেউ কেউ আধশোয়া হয়ে মোবাইল টিপছে। জিসান হাতের উপর মাথা রেখে শুয়ে উপরের দিকে তাকিয়ে আকাশ দেখছে। রায়হান নিজের ফোনে ব্যস্ত। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। রনিয়ারে ইয়ার্কি গান শুনলে মনের মধ্যে কেমন প্রেম প্রেম জাগে। এত প্রেম রাখি কই বলতো। তোর তো সব কিছুতেই প্রেম জাগে, এটা আবার নতুন কি? প্রেমে তো তুই পিএইচডি করেছিস, আর বাকি কি আছে? জিসান লাভ কি এত পিএইচডি করে একটাকেও ধরে রাখতে পারল না? শালা তুই মেয়েদের ডাম্প করিস নাকি মেয়েরা তোকে বলতো? সোহেল সত্যি করে বলতো ক্লান্ত হোস না তুই? রায়হান আরে ভাই আমি কি করব, আমি যাকে পছন্দ করি কিছুদিন পর তারা আমাকে পছন্দ করে না, আর আমাকে যারা পছন্দ কর কিছুদিন পর তাদের ন্যাকামো ভালো লাগে না আমার। লাস্টটাকে কেন ছাড়লি? মেয়েটা তো ভালোই ছিল। জিসান আরে দূর, কি যে বলিস, এক নাম্বারের মিনমিনা শয়তান। আমাকে বলে কি আমি নাকি কিস করতে পারি না? চিন্তা করছিস এখন নাকি এই মাইয়া আমাকে কিস করা শেখাবে? আরে আমার কিসের রেকর্ড শুনলে যে কেউ নির্ঘাত স্ট্রোক করবে। আর আমাকে বলে আমি নাকি কিস করতে জানি না। জিসান শোয়া থেকে উঠে বসল। কাহিনী কি খুলে বলতো? রনির এক্স গার্লফ্রেন্ডের কাহিনীগুলো খুব ইন্টারেস্টিং হয়, তাই সবাই মনোযোগী। এবার রনি কি ঘাপলা করেছে। অন্যদের বাসায় সেদিন কেউ ছিল না ইয়ার। ফোন পেয়ে আমিও চলে গেলাম। আমার মনে তো লাড্ডু ফুটতে লাগল। কিন্তু মাইয়া হহুত ফাজিল, আমারে স্বপ্ন দেখাইয়া বলে, জানু চলো আমরা ছবি দেখি বসে বসে, আর কি করব বলো? কি আর করার, আমি আর আমার গার্লফ্রেন্ড অন্যা ইমরান হাশমির ছবি দেখছিলাম। ইয়ার ইমরান হাসমিকে তো চিনিস, শালা আমারও বাপ। ওর ছবি দেখে আমার শরীরের ইমোশন জেগে গেল। অন্যারও মনে হয় কিছু একটা হয়েছে। দুজনে কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম। মানে জাস্ট শুধু লিপ কিস ইয়ার, তোরা আবার অন্য কিছু ভাবিস না। কিন্তু মাইয়া তো আমারে 420 ভোল্টেজ ঝটকা দিল। এটা কি তোমার ফার্স্ট কিস জানু? না তো কেন শোনা? তাহলে কিস করতে পারো না কেন? কি বলছো কিস করতে পারবো না কেন? এই তো একটু আগে তোমাকে কি সুন্দর করে করলাম, গাল দুটো টেনে। আরে ছবি না আমায়, এটাকে কি কিস বলে? এত কম সময় কিস করতে কমপক্ষে 20 থেকে 30 মিনিট রাখবে। কি সব বলো? এতক্ষণ তো বাসর করতেও লাগবে না। কিস করতে বলছো নাকি কিস নিয়ে গবেষণা করতে বলছো? একদম বাজে কথা বলবে না। আমি গল্পে পড়েছি নায়ক নায়িকাকে কিস করে 20 মিনিট 30 মিনিট পরে ছাড়ে। তারা কতটা ভালোবাসে একে অপরকে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। করে কেঁদে দিল অন্যা। এই মায়ার কথা শুনে বিশ্বাস কর দোস্ত আমার মাথা ঘুরাইয়া গিয়েছিল। আমি তো মাথায় হাত দিয়ে বসেছিলাম কতক্ষণ, অনেক বুঝালাম, কিন্তু ঘ্যানোর ঘ্যানোর কমছেই না। বুঝতে পারলাম একে দিয়ে আমার চলবে না। বেকুব মাইয়া। জিসান সহ উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে উঠল। ছাদে সবার হাসির শব্দে নিশি ও তিশা লুকিয়ে দেখতে আসলো ম্যাটার কি। এদের হাসার কারণ জেনে তিশা তো দৌড়, আর নিশিও তিশার পিছে পিছে চলে যায়। কারণ কেউ দেখলে তাদেরই লজ্জায় পড়তে হবে। রনি তো বেচারা সবার হাসি দেখে রাগে ফুসফুস করছে। থামবি তোরা? সিরিয়াসলি তুই ওই কিসের কারণে ব্রেক আপ করেছিস? সোহেল ভাই ব্যাপারটা শুধু কিসের না, মেয়েটা বড়ই অবুঝ। ফেসবুকে সারাক্ষণ গল্প নিয়ে পড়ে থাকে, আর ওইসব গল্পে কিসব আজগুবি কথা লিখা থাকে। আমি একদিন পড়ে মাথা খারাপ হয়ে গিয়েছে।
নায়ক নায়িকাকে কিস করে 20 মিনিট, এমনকি আধো ঘন্টাও পার করে ফেলে। সিরিয়াসলি, কিস করতে এত টাইম নিলে ভাই এরা বাকি কাজ কখন করে বলতো? কেউ কেউ তো লিখে বাসর নাকি সারা রাতভর চলে। আরে ভাই, আমার কথা হচ্ছে এত এনার্জি পায় কই? এমন হলে তো বাসর রাতের পরের দিনই বউ পালাবে ভয়। সবাই আবার অট্টহাসিতে ফেটে উঠল। এবার রনির রাগ হল না, তবে বন্ধুদের এমন কাণ্ডে একটু নিরাশ হল। লিসেন গাইস, এটা হাসার ব্যাপার না, খুবই সিরিয়াস ব্যাপার। বিয়ের আগেই সব ক্লিয়ার করে ফেলা উচিত। তা না হলে বউ বলবে নতুন জামাই কিছুই পারে না, টাইটেল দিয়ে দেবে। জিসান রনির কাঁধে হাত রেখে, দোস্ত কিস একটা অনুভূতি, আর সেখানে লিপ কিস তো খুব বিশেষ মানুষকে করতে হয়। তুই যেভাবে হাটে ঘাটে কিস করে বেড়াস, এটা তো হওয়ারই কথা। এখন থেকে নিজের বিশেষ মানুষটির জন্য বাঁচিয়ে রাখিস, তাহলে আর এমন সিচুয়েশনে পড়তে হবে না। আর বললি না, গল্পের কথা, এটা তো জাস্ট পাঠকদের ইমপ্রেস করার জন্য বলা হয়। এটাকে সিরিয়াস নেওয়ার কিছুই নেই। রায়হান ঠিক বলছে জিসান। গল্প মানেই গল্প। গল্পে এমন হাজারো কথা লিখা হয় পাঠকদের আকর্ষণ করার জন্য। কিছু অবুঝ গল্পকে অনেকটা সিরিয়াস নিয়ে নেয়। তোর এক্সগার্ল ফ্রেন্ডও এমন, মেয়েটা বুঝার দোষ, আর কিছু না। তুই ঠিকমতো বুঝিয়ে বলতি, অবশ্যই বুঝত। এভাবে বন্ধুরা কথা বলতে বলতে কখন যে অনেক রাত হয়ে গিয়েছে কেউ টের পায়নি। রায়হান বাদে বাকি সবাই চলে গেল, রায়হান ও জিসান থেকে বিদায় নিয়ে। রায়হানকে গেস্ট রুম দেখিয়ে জিসান নিজের রুমে চলে গেল। কথা ছিল তিশা এই বাসায় থাকলে নিজেদের রুমেই থাকবে, কিন্তু মেয়েটা আজও নিশির রুমে ঘুমিয়ে পড়েছে। জিসান রুমে গিয়ে তিশাকে পেল না। গভীর ঘুমে তিশা, তাই হয়তো টেরও পায়নি জিসান যে কখন ওকে কোলে করে নিজের রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। কালো কালারের টি শার্ট আর প্লাজোতে আজ জিসানের চোখে তিশাকে অন্যরকম সুন্দর লাগছে। তিশা নড়াচড়া করে উঠলে টি শার্টটি সরে গিয়ে সাদা পেটটা বের হয়ে যায়। জিসান তিশাকে ভালোবাসে সত্ত্বেও কখনো খারাপ নড়ে দেখেনি। নিজের ভালোবাসা আর চাহিদাকে একটা লিমিটের মধ্যে রেখেছে, কখনো সেই লিমিট ক্রস করেনি। নিজেকে যথাসাধ্য কন্ট্রোল করার ক্ষমতা আছে, কিন্তু আজ কি হচ্ছে? এসি রুমেও জিসান ঘামছে, কেমন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। তিশার সাদা পেটটা ভীষণভাবে আকর্ষণ করছে জিসানকে। না চাইতেও চোখ বারবার আটকে যাচ্ছে নাভির সাথের তিলটার দিকে। কখন যে জিসান তিশার অনেকটা কাছে চলে গেছে নিজেও জানে না। বুড়ো আঙ্গুল দিয়ে পেটের তিলটা একটু ছুঁয়ে দিল। ঘুমের ঘোরে কারো স্পর্শ পেয়ে তিশা আবার একটু নড়ে উঠলে শার্টটি আরও একটু সরে যায়। জিসানের ধৈর্যের বাঁধ যেন আজ ভেঙে যাবে। মনের মাঝে বিশাল ঝড় ভয়ে যাচ্ছে। কখন কিভাবে জিসান নিজেও জানে না জিসানের ঠোঁট দুটো তিশার সাদা পেটটা ছুঁয়ে দিল। অবশেষে মন আর ব্রেনের মধ্যে ব্রেনের জয় করে নিল। জিসান বালকানিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। নিজেকে যথাসাধ্য শান্ত করার চেষ্টা শুধু। আমি আমাদের বিশেষ রাতটা এভাবে করতে চাই না জান। এত বছরের অপেক্ষা আমার, তিল তিল করে গড়ে তোলা আমার রাজপ্রসাদের রানী তুই। আমাদের বিশেষ রাত হবে অনেক বিশেষভাবে। ঘুমন্ত তিশার মুখের দিকে তাকিয়ে এই রানীর মনের কথা জানে রাজা, তবুও মুখে শোনার প্রতীক্ষা। তোকে বলতে হবে জান, মুখে একবার। আমি শুনতে চাই তোর মুখ থেকে ম্যাজিক্যাল 3টি ওয়ার্ড, আই লাভ ইউ। কিছুক্ষণ পর হাতের সিগারেটটা ফেলে দিয়ে রুমে প্রবেশ করে এসির পাওয়াটা বাড়িয়ে তিশাকে নিয়ে কম্বলে ঢুকে পড়ল। এসির হিম শীতল বাতাসে তিশার ঠান্ডা লাগলে তিশা জিসানের সাথে আরও লেপ্টে যায়। জিসানও তিশাকে নিজের বাহুডোরে জড়িয়ে কপালে একটা আদর দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের ঘুম জিসানের চোখে ভার করল। নিশির ঘুম আজ তাড়াতাড়ি ভেঙে গেল। তিশাকে পাশে না পেয়ে বুঝতে বাকি রইল না বান্ধবীকে কে কিডন্যাপ করেছে।
সবাই সবার মতো খুশি, শুধু আমার গাধাটাই কিছু বুঝে না। এটাকে পটাতে পটাতে আমি মনে হয় বুড়ি হয়ে যাব। আর তখন সন্ন্যাসীদের মতো গান গেয়ে বেড়াব। বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধবরে, বুড়ি হইলাম তোর কারণে। নিশি ফ্রেশ হয়ে ছাদের দিকে যেতে নিলে গেস্ট রুমের দিকে নড় পড়ে। রায়হান ভাই তো থাকার কথা, দেখি তো ফাজিলটা আছেনি। রুমের দরজা খুলে আস্তে করে ভেতরে ঢুকে। দিনের আলোয়ও ঘর অন্ধকারাচ্ছন্ন। বিছানায় কেউ উপুত হয়ে শুয়ে আছে। ব্যক্তিটাকে দেখার জন্য একটু সামনে গেল। এখনো চেহারা দেখা যাচ্ছে না, তাই একটু ঝুঁকে দেখার চেষ্টা করল। হঠাৎ ঝড়ের গতিতে কেউ ওকে বিছানায় ফেলে কম্বলের মধ্যে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এত দ্রুত ঘটনাটা ঘটল যে নিশি কিছুই বুঝে উঠতে পারল না। ওর ধ্যান ভাঙল কারো গভীর নিঃশ্বাস এসে নিশির ঘাড়ে বাড়ি যখন খেল। নিশি মাথাটা উঁচু করে বুঝার চেষ্টা করে ব্যক্তিটাকে। তাকিয়ে দেখে রায়হান। নিশি যা ভেবেছে। নিশি কিছুটা বরফ হয়ে গেল কিছুক্ষণের জন্য, কারণ রায়হানের এত কাছাকাছি কখনো নিশির আশা হয়নি। রায়হান কেন, আজ পর্যন্ত নিশি অন্য কোনো ছেলের পাশেও বসেনি। আজ তো রায়হান ওর একদম কাছে। বুকের ভেতরের ছোট হাড়টা দ্রুতগতিতে চলছে। শরীরে কেমন কারেন্ট লাগছে বারবার। কাঁপা কাঁপা হাতে রায়হানকে সরানোর চেষ্টা করছে। নিশির নড়াচড়াতে রায়হান আরো শক্ত করে ধরে ঘাড়ে মুখ ডুবাল। উফ অফ, সুইটার এত নড়ছ কেন? এমনই তোমাকে কাছে পাই না, বারবার পালিয়ে যাও। এখন তো একটু আদর করতে পারো। রায়হান নিশির ঘাড়ে ঠোঁট ছোঁয়াল। নিশির গলা শুকিয়ে গেল রায়হানের ঠোঁটের স্পর্শে। হঠাৎ মনে পড়ল রায়হান ঘুমে কাউকে স্মরণ করছে। কিন্তু কাকে? ওই কোনো শাকচুন্নিকে স্মরণ করে ঘুমের মধ্যেই লুতুপুতু শুরু করেছে। তোরে তো আমি। নিশি খুব জোরেই রায়হানকে ধাক্কা দিল। নিশির ধাক্কাধাক্কিতে রায়হান হালকা চোখ খুলে দেখে নিশি ওর পাশে। লাফ দিয়ে উঠে যায়। এই তুই এখানে কি করিস? আমি যা খুশি তা করি। আগে বলেন ঘুমের ঘোরে কাকে এত আদর করে ডাকছেন? কে সে? নিশি রাগে কটমটিয়ে। রায়হান মাথাটা চুলকিয়ে কারো নাম নিয়েছি আমি। হুম কোকার, সুইট হার্ট। রায়হান বিছানায় বসে যাক বেঁচে গেলাম এই যাত্রায়। বেঁচে গেলেন মানে? রায়হানের একদম কাছে এসে কে এই সুইট হার্ট? রায়হান ভ্রুকুচকে তোকে বলবো কেন? যা এখান থেকে। এত সকালে তোকে আমার ঘরে দেখলে কি মনে করবে সবাই? আমার সম্মানের ফালুদা হয়ে যাবে। ফালুদার গোষ্ঠীরে কিলাই। আমি তো একবার পেয়েনি এই সুইটহার্টকে, তারপর বুঝাবনি। কি করবি পেলে? ভ্রুকুচকিয়ে। কি করব? কেটে টুকরো টুকরো করে মরিচ লবণ মেখে রোদে শুকিয়ে কাকদের খেতে দেব। এটা বলেই নিশি হনহন করে চলে গেল। রায়হান হাফ ছেড়ে বাঁচল। উফফ, কি সাংগীতিক মেয়েরে। রায়হান, একটুর জন্য বেঁচে গেলি। এই মেয়ে যদি জানতে পারে তোর মনের কথা, ত্বকে আঙ্গুলে ঘুরিয়ে ঘুরিয়ে নাচাবে। সরি সুইটহার্ট, এখনো সময় হয়নি বলার। সময় হলে আমিই বলে দেব। একটু তো অপেক্ষা করতে হবে তোকে। এই প্রেমটেম আমাকে দিয়ে হবে না। আমি তো ত্বকে একেবারে বউ করে ঘরে তুলব। তখন দেখবনি এত রাগ কোথা থেকে পাস। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। নিশি ও তিশার ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে গেল। পরীক্ষার কারণে তিশা অনেক ব্যস্ত ছিল। জিসানও এর মাঝে জ্বালায়নি। প্রতিদিন রাতে কিছুক্ষণ কথা হতো ওদের। এরপর আর সারাদিন কোনো কথা হতো না। জিসান ইচ্ছা করেই ফোন দিত না। জিসান চায় না তিশা এখন অন্য কিছু নিয়ে ভাবুক। ভালো মতো সব পরীক্ষাগুলো শেষ হল। এখন শুধু রেজাল্টের আশা। ইদানিং রায়হান রুহি মেয়েটাকে নিয়ে বিশাল ঝামেলায় পড়েছে।
কথা নাই বাড়তি নাই হুটহাট রায়হানের সামনে চলে আসে। রায়হান যতই এভয়েড করার চেষ্টা করে মেয়েটা অতই গায়ে পড়ে। আজ তো লিমিটই ক্রস করে ফেলেছে। রাস্তায় দাঁড়িয়ে গোলাপ ফুল দিয়ে রায়হানকে প্রপোজ করেছে। ভাগ্যিস রাস্তায় তেমন লোকজন ছিল না। রায়হান ইচ্ছামতো অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছে। রায়হানের অপমানে রুহির চোখে অশ্রু ছিল না, ছিল অন্য কিছু যা রায়হান দেখতে পায়নি। দেখলে বুঝতে পারত কত দ্রুত একটা ঝড় আসছে তাদের দিকে। অনেকদিন পর তিশা নীলুর বাসায় এলো। দুবান্ধবী বিছানায় শুয়ে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে আছে। নীলু আবির ভাইয়া কিছু বলেছে। নীলু নীরবতা পালন করছে। কি হলো বল, তুই কেন বলতে গেলি আবির ভাইকে? তিশা, জানিস আজকাল তার সামনে যেতেও লজ্জা করে। আরে আমার লজ্জাবতী, আগে বল সে কি বলছে। আবির ভাইয়ের বাবা মা আসবে কিছুদিন পর আমাদের এঙ্গেজমেন্ট আর বিয়ের ডেট ঠিক করতে। সে নাকি সোজা বিয়ে করবে, প্রেমটেম করে কোনো রিস্ক নিতে নারা। তাইনি, এটা তো অনেক খুশির কথা। আর ফকিন্নি, তুই আমাকে এত ইন্টারেস্টিং খবর খালি মুখে শোনালি। আমার কিন্তু ডাবল ট্রিট চাই, তোর তরফ থেকে এবং আবির জিজুর তরফ থেকেও। দুবান্ধবী হেসে পুরো ঘর কাঁপিয়ে দিল। এভাবে তিশা বেশ কিছুক্ষণ থেকে বাড়িতে চলে আসলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। এরপর নিশি ও তিশার ভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং শুরু হয়ে গেল। দুজনেই সমান তালে পড়াশোনা শুরু করে দিল, ভালো একটা কলেজে চান্স পাওয়ার লক্ষ্যে। দিনগুলো ভালোই কাটছিল তিশার। এরই মাঝে তিশার দাদি অসুস্থ হয়ে পড়ল। তাই ওর বাবাকে আর্জেন্ট গ্রামের বাড়ি যেতে হল। তিশার মাও যেতে চাইলে তিশার বাবা মানা করে, কারণ তিশা একলা হয়ে পড়বে, তখন আবার জিসান তিশাকে নিজের বাড়িতে নিয়ে যাবে, যা তার পছন্দ না। দুবন্ধু কাক ভিজা হয়ে আজ বাসায় আসল। রেনু বেগম দুজনকে এভাবে দেখে চিল্লাচিল্লি করতে লাগল, তোরা কি বড় হবি না? এত বড় ধামড়া ছেঁড়া দুটো এখন বৃষ্টি বিলাস করে আসছে। মা একদম না, আমরা ইচ্ছা করে করিনি। ফ্রেন্ডকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলাম, কিন্তু জানোই তো এখন বৃষ্টির সিজন। আসার সময় তুমুল বৃষ্টি শুরু হল। আমরা তো একটু দেখতে গাড়ি থেকে বের হলাম, বৃষ্টির স্বাদ কি আগের মতো আছে নাকি চেঞ্জ হয়েছে। জিসান হা করে রায়হানের দিকে তাকিয়ে আছে, কারণ রায়হান আবোল তাবলো বকছে, যা রেনু বেগম খুব ভালো করেই বুঝেছে। হয়েছে, এত নাটক করতে হবে না, তোদের মাংসের হাড়টাকেও আমি চিনি। তাই এই ড্রামা বন্ধ করে তাড়াতাড়ি চেঞ্জ কর। তিশা এতক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে ভাই আর জিসানের কাণ্ড দেখছিল। রায়হান সোজা নিজের রুমে চলে গেল, আর জিসান তিশার সামনে গিয়ে দাঁড়াল। তিশা আর চোখে একবার জিসানের দিকে তাকাল। ভেজা শার্টটা জিসানের বুকে কেমন যত্নে লেপ্টে আছে, ভিজা চুল থেকে এখনো শিশিরের বিন্দুর মতো পানি চুয়ে চুয়ে জিসানের গাল বেয়ে পড়ছে। তিশার এই বিন্দুকনার উপর খুব হিংসা হচ্ছে। জিসানকে এখনো ও একটু ছুঁয়ে দেখতে পারিনি, অথচ দেখো এরা দিব্যি আমার বরকে কেমন আপন করে নিয়েছে। জিসান তিশার চোখের সামনে তুড়ি বাজিয়ে, এই যে ম্যাডাম। কোথায় আপনি? আছেন নাকি বিদেশ গিয়েছেন? তিশা একটু রাগ করে, কি হয়েছে? ম্যাডাম ঠান্ডা লাগছে। তাহলে আমি কি করব এই খুশিতে? জিসান একটু সামনে এসে বাঁকা হেসে, একটু গরম করে দিবি। তিশা এক পা পিছে দিয়ে, কক কি যাতা বলছেন। জিসান নিজের লেপটানো চুলগুলো আঙ্গুল দিয়ে গুছাতে ব্যস্ত হয়ে, তুই দেখি অনেক কিছু বুঝিস। খামাখা আমি তোকে ছোট ভাবি। তিশা তীক্ষ্ণ দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। রোমাঞ্চ পরে করিস, আগে রায়হানের রুম থেকে কিছু কাপড় চোপড় এনে দে। আমি তোর রুমে আছি। জিসান যাওয়ার পর তিশাও জিসানের জন্য কাপড় আর তোয়াল নিয়ে রুমে প্রবেশ করে দেখে জিসান খালি গায়ে দাঁড়িয়ে তিশার বুকশেলফটা দেখছে। জিসানকে এমনভাবে তিশা কখনো দেখেনি।
তিশার শরীরটা বরফের মতো জমে গেল। কাঁপা কাঁপা পায়ে জিসানের দিকে গিয়ে তোয়ালটা এগিয়ে দিল। জিসান চেয়ারে বসে শান্ত হয়ে, মুছে দে। তিশা এবার পড়ল মহাবিপদে। এই লোকটিকে এমনে দেখেই আমি জমে যাচ্ছি, এখন বলে কি মুছে দিতে? আমাকে খুন করার প্ল্যানিং করে আসছে মনে হয়। তিশায়ে। জিসানের মুখে আজ নিজের নামটা শুনেও কেঁপে উঠল তিশা। এত আবেগী কণ্ঠে জিসান কখনো ডাকেনি তিশাকে। আজ কি হল? তিশা আর কিছু না ভেবে তোয়ালটা নিয়ে কাঁপা কাঁপা হাতে জিসানের মাথাটা মুছতে লাগল। তিশার হাতটা এত জোরেই ধকধক করছে, মনে হচ্ছে জিসান নির্ঘাত আজ শুনে ফেলবে। জিসান বুঝতে পারছে আজকাল যে ওর বউটা ওর উপর ফুটবল হয়ে পড়ছে, যেমন ও তিশার উপর। তিশার না বলা সব অনুভূতিগুলো সব জিসান বুঝতে পারে। জিসান তো চাই এটা তিশা যেন ওর ভালোবাসার চাদরে জড়িয়ে থাকুক। তিশা চাইলেও যাতে এই চাদরটিকে ছুঁড়ে ফেলতে না পারে। তিশার অবস্থা দেখে মুচকি হেসে জিসান তিশার কোমরটা জড়িয়ে ধরে। সাথে সাথে তিশার শরীরের পশমগুলো কাটার মতো দাঁড়িয়ে যায়। জিসান শুনতে পারে তিশার ঘন নিঃশ্বাসগুলো, যা প্রতিনিয়ত প্রমাণ দেয় তার বেঁচে থাকার। রেনু বেগমের ডাকে দুজনেই চমকে যায়। জিসান তিশাকে ছেড়ে দেয়, আর তিশা দুকদম পিছে চলে যায়। জিসান কাপড়গুলো নেওয়ার বাহানায় তিশার গালে একটা কিস করে দেয়। জিসানের আচমকা এমন করাই তিশা শোকট হয়ে যায়। সেদিন জিসান ডিনার করে তারপর বাড়ি যায়। সুখ নামের যে পাখিটি ধরতে আমরা সবাই ছুটি, সেই পাখিকে ধরা কি এতই সহজ? সুখের জন্য বাধা ঘরটিতে এখনো কি আলো আসে, নাকি এখনো অন্ধকারাচ্ছন্ন? কেন সবাই ছুটি এমন জিনিসের পিছে, যা সবার কপালে জোটে না? কেন সুখ পাখিটিকে নিজের ঘরে আবদ্ধ করতে পারে না কেউ? কেন ভালোবাসা নামক বস্তুটির পিছে সুখ খুঁজে সবাই? কেন কেন? তিশা ছাদে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে, মনে আজ হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। আকাশে আজ চাঁদ তারা কিছু নেই, তবে আকাশ আজ ঘন কালো মেঘে ডাকা। ঠিক তিশার মনের মতো। চারদিকে সনসন করে বাতাস বইছে। সে বাতাসে তিশার চুলগুলো এলোমেলোভাবে উড়ছে তিশার জীবনটার মতো। তিশা ভাবনাহীনভাবে এখনো দাঁড়িয়ে আছে। হঠাৎ চিৎকার করে কাঁদতে লাগল। মনের কষ্টগুলো আর ভেতরে আটকে রাখতে পারল না। কান্না করতে কাঁদতে ছাদে বসে পড়ল। আকাশে বিজলি চমকিয়ে বৃষ্টি পড়তে লাগল। বৃষ্টির পানির সাথে তিশার চোখের পানিও একসাথে মিশে গেল। কাঁদতে কাঁদতে একসময় তিশা ছাদের ফ্লোরে লুটিয়ে পড়ল। কখন যে জ্ঞান হারালো নিজেও জানে না। রায়হান তিশাকে ঘরে খুঁজে না পেয়ে ছাদের দিকে এসে দেখে তিশা ফ্লোরে পড়ে আছে সেন্সলেস হয়ে। বৃষ্টির পানিতে অনেকক্ষণ ভিজার কারণে শরীর কেমন সাদাটে হয়ে গিয়েছে। তিশাকে ধরতে নিলে বুঝে গায়ে ভীষণ জ্বরও এসে পড়েছে। রায়হান তাড়াতাড়ি করে বোনকে পাজা কোলে নিয়ে ঘরে ঢুকেই রেনু বেগমকে ডাকতে লাগল। রেনু দৌড়ে তিশার রুমে ঢুকে অবাক হয়ে যায়। রায়হান তিশার হাতগুলো ঢলতে ঢলতে মাওকে তাড়াতাড়ি চেঞ্জ করে দেও। বৃষ্টিতে ভিজার কারণে জ্বর এসে পড়েছে। আমি দেখি কোথাও ডাক্তার পাইনি। ঘড়িতে 10টা ছুঁই ছুঁই। জিসান আধো শুয়ে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তাওহিদ তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে। জিসান অবাক দৃষ্টিতে কি হয়েছে ভাই, সব ঠিক আছে তো? তোর ফোন কোথায়? আছে হয়তো কোথাও। কেন? রায়হান কতবার ফোন দিয়েছে জানিস? জিসান ফোনটা খুঁজে চেক করে দেখে 30+ মিস কল। জিসান ফোন দিতে নিলে তাওহিদ থামিয়ে বলে, কথা বলার সময় নেই, এখনই যেতে হবে। জিসান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কোথায়? কোথায় আবার রায়হানদের বাসায়। তিশার নাকি অনেক জ্বর। জ্বরে সেন্সলেস হয়ে গিয়েছে। বাহিরে যে ঝড় হচ্ছে কোথাও কোনো ডাক্তার পাওয়া যাবে না। তবে আমি একজন লেডি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি। পথে উনাকে পিক করে নেব।
তাওহিদ বের হতে নিয়েও থেমে যায়। কি হলো জিসান, চল, এখনকার ফিভার একদম ভালো না, পরে আবার দেরি না হয়ে যায়। এতক্ষণ জিসান মনে হয় কোনো ধ্যানের মধ্যে ছিল। তাওহিদের কথায় চমকিয়ে যায়। বাহিরে প্রচুর বৃষ্টি, সাথে ঝড়ও। বৃষ্টি ভিজা এই রাতে ফুল স্পিড বাড়িয়ে গাড়ি চলছে তিশাদের বাড়ির উদ্দেশ্যে। গাড়িটি শুধু একবার থেমেছে ডাক্তার ফারজানাকে নিতে। ড্রয়িং রুমে জিসান, তাওহিদ আর রায়হান বসে আছে। অঙ্কেল নেই রায়হান। না ভাইয়া, বাবা দাদাইকে দেখতে গ্রামে গিয়েছে। ও। আর জিসান রাগী চোখে রায়হানের দিকে তাকিয়ে, বাড়িতে এতগুলো মানুষ থাকতে ওর এমন অবস্থা হলো কি করে রায়হান? রায়হান করুণ চোখে আজকের ঘটনায় এমনই খুব রেগেছিলাম। কোনো খোঁজ ও নিনাই সারাদিন ঠিক মতো। আর আজ বাসাও লেট করে এসেছিলাম। তিশার রুমের দরজাটা খোলা দেখে চেক করে দেখি ও রুমে নেই। বাসায় তিশাকে না পেয়ে খুঁজতে গিয়ে ওকে ছাদে পেলাম। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার কারণে গায়ে জ্বর এসে সেন্সলেস হয়ে গিয়েছে। আমারই দোষ ছিল, এতটা কঠোর হওয়া ঠিক হয়নি। জিসানও চুপ হয়ে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। তাওহিদ হঠাৎ বলে উঠল, সমস্যা কি বলতো? দেখ তোদের চেহারা বলে দিচ্ছে কিছু একটা হয়েছে। আমাকে সব খুলে বল প্লিজ। এরপর জিসান সব বলে ভাইকে। আর ইউ মেড জিসান, তুই এমন আচরণ করলি কি করে মেয়েটার সাথে? ওকে কি তুই নতুন চিনিস? ছোট থেকে দেখে আসছিস, প্রত্যেকটা সম্পর্ককে যথেষ্ট রেসপেক্ট করে। এমনকি তুই যখন বিদেশ ছিলি তখনও ও তোর কথা চিন্তা করে অন্য কোনো রিলেশনে নিজেকে জোড়ায়নি। আর আমি তো শুনেছি তুই নাকি ওর পিছে জাসুস লাগিয়ে রেখেছিলি। তাহলে ও এসব করলে কি তোর কানে একবারও যেত না? নিজের জিদটা সবসময় এই বাচ্চা মেয়েটার উপর চাপিয়ে দিয়েছিস। একবার কি জানতে চেয়েছিস ও কি চায়? জিসান আজ চুপ, ভাইয়ের কোনো কথার আজ জবাব নেই। সত্যিই তো, আমি কখনো জানতেই চাইনি তিশার থেকে ও আমার সাথে আসলেই থাকতে চায় কিনা। ওর ইচ্ছা অনিচ্ছাগুলো। ডাক্তার ফারজানাকে রুম থেকে বের হতে দেখে তিনজনেই দাঁড়িয়ে যায়। তাওহিদকে উদ্দেশ্য করে বলে, স্যার ফিভারটা বেশি, মনে হয় অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছে। আর পেশেন্ট খুব ফুরবল, মনে হয় সারাদিন পেটে কিছু যায়নি। এ কথা শুনে জিসান রায়হানের দিকে তাকালো, আর রায়হান বোনের প্রতি নিজের দায়িত্ব অবহেলার জন্য ভীষণ অনুতপ্ত। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, সারা রাতও পেশেন্ট জাগবে না। কাল একবার হসপিটালে নিয়ে আসবেন, কিছু টেস্ট করে ফেলা ভালো। ওকে ডাক্তার, এবং ধন্যবাদ এই সময় আসার জন্য। কি বলছেন স্যার, এটা তো আমার ডিউটি। আচ্ছা জিসান, আমি ডাক্তারকে পৌঁছে দিয়ে আসি। ভাই তুমিও বাসায় চলে যাও। ভাবি আর তারিন একা, আমি এখানে সামলিয়ে নেব। বাসায় এসে তোমার সাথে কথা হবে। তাওহিদ ও মাথা নেড়ে ওকে। তাওহিদ চলে গেল। রায়হান ও জিসান দাঁড়িয়ে আছে তিশার রুমে। তিশার মামের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত। তিশাকে এই অবস্থায় দেখে এই দুব্যক্তির রুহু যেন কেঁপে উঠছে। জিসান মনে আছে একবার তিশার ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল। ওটা ভুলার মতো ছিল না। ছোট্ট তিশার ছটফটানি দেখে তুই তো কেঁদেই দিয়েছিলি। জিসান, তুইও কি কম করেছিস? পুরো হসপিটালকে মাথায় তুলে ফেলেছিলি। তোর অত্যাচারে রাতদিন ডাক্তার তিশার সেবা করতে লেগে পড়েছিল। আর যেদিন ডিসচার্জ হয়ে বাসায় আসছিলাম, রায়হান। পেছনে থেকে ডাক্তারা বলে উঠল, আমাদের যাতে এই হসপিটালে কেউ দ্বিতীয়বার ঢুকতে না দেয়। জিসান হালকা হেসে বলল, এরপরেই তো তোর জিদের কারণে আঙ্কেল এত বড় হসপিটাল খুলে ফেলল। সেদিনের পর থেকে তিশাকে কখনো এত ঠান্ডা লাগতেই দেইনি, আগলে আগলে রেখেছি। আজ দেখ একটু চোখের আড়াল করাই বোনটি আমার কি অবস্থা করেছে নিজের। রায়হানের চোখ দুটো ছলছল করছে।
আর 1 মিনিটও এখানে থাকা সম্ভব না ওর পক্ষে। তাই ও চলে গেল। তিশার হাতটি ধরে বসে আছে জিসান। জ্বর কিছুটা কমেছে, তবে ইঞ্জেকশনের কারণে তিশা ঘুমিয়ে আছে। হাতের উল্ট পিঠে নিজের ঠোঁট ছোঁয়ালো জিসান। হাতটি শক্ত করে ধরে, এই মেয়ে তোর সাহস কি করে হলো নিজেকে কষ্ট দেওয়ার? তুই কি জানিস না তোর নিজের প্রতি কোনো অধিকার নেই? তোর সব আমার, তাহলে আমার তিশাকে কষ্ট দেওয়ার তুই কে? বল তুই কে? আমার তিশাকে কষ্ট দিল আমি কিন্তু তোকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলব। শুনছিস আর কোনো দিন স্পর্ধাও করবি না এমন করার। এই মেয়েটার মাঝে আমার হদ্রপিনটা পড়ে আছে। ওর কিছু হলে ওটাও যে অকেজো হয়ে পড়বে, তা কি বুঝিস না? ওর ভেতরে আমার প্রাণটা লুকিয়ে আছে। তাহলে কেন করলি? তুই কি ভেবেছিস আমি তোকে বিশ্বাস করি না? ভুল বুঝেছি। গর্দভ মেয়ে, আমার ভালোবাসা এতটা ছোট না যে সামান্য ঝড়ে উড়ে যাবে। আমি জানি তুই এমন কিছুই করবি না যেটাতে আমার কষ্ট হবে। আমার বিশ্বাসও কখনো তুই ভাঙবি না আমি জানি। জিসান হাতটিতে আরও একটা চুমো দিয়ে বুকের সাথে চেপে ধরল। নীরবে কিছু চোখের জল তিশার হাতে পড়ল। সারা রাত জিসাম তিশার হাতটি ধরে পাশেই বসেছিল, একটিবারের জন্যেও ছাড়েনি। ভোরে তিশার ঘুম ভাঙ্গে, মাথাটা প্রচণ্ড ভার, তাই চোখ দুটো খুলতেও একটু কষ্ট হচ্ছে। তিশার ঘুম ভাঙ্গতে দেখে জিসান উঠে রায়হান আর রেনু বেগমকে ডেকে আনল। তিশা চোখ খুলে ভাই আর মাকে পাশে দেখতে পায়। এটা কেন করলি তুই? একবার আমাদের কথা চিন্তা করলি না? সরি ভাই, ইচ্ছা করে করিনি। সত্যি, কখন যে অজ্ঞান হয়ে গিয়েছি বুঝতে পারিনি। সারাদিন না খেলে তো এমন হবেই। রায়হান তুই বস, আমি এখনই খাবার নিয়ে আসছি। রেনু বেগম চলে গেল খাবার আনতে। জিসান এখনো দরজার সামনেই দাঁড়িয়েছিল। তিশা ভাইয়ের সাহায্যে উঠে বসল। রেনু বেগম খাবার নিয়ে রায়হানের হাতে দিয়ে সে চলে গেল সকালের নাস্তা রেডি করতে। তিশা এখনো জিসানকে দেখেনি, তাই রায়হান কৌশলে জিসানকে ডাকল। জিসান তুই একটু খাইয়ে দে, আমি ওর মেডিসিনগুলো নিয়ে আসি। তিশা চকিতে দরজার দিকে তাকাল। রায়হানের মুখে কাল রাতের সব শুনে তিশা একটু আশ্চর্য হল, কারণ তিশা জানে জিসান রেগে আছে ওর উপর। হয়তো বিশ্বাসও করে না ওকে। তিশা তো ধরেই নিয়েছে জিসান হয়তো ভুল বুঝে দূরে সরিয়ে দেবে। জিসান কিছু একটা ভেবে খাবারটা তিশার মুখের সামনে ধরল। কালকের ঘটনার পরও জিসানকে নিজের কাছে পেয়ে তিশার চোখ দুটো ছলছল করে উঠল। খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে চোখ বেয়ে জলগুলো গড়িয়ে পড়ল। জিসান চোখ দুটো মুছে আর একটা জলও যাতে না পড়ে দাঁতে দাঁত চিপে, এখনও কিন্তু কিছু ভুলি নেই আমি। তিশা ভয়ে চোখের পাপড়িগুলো নেড়ে জল আটকাতে চেষ্টা করছে। আজ তো জিসানের ধমকটার মাঝেও ভালোবাসা খুঁজে পাচ্ছে তিশা। রায়হান মেডিসিন নিয়ে এসে তিশাকে খাইয়ে দেয়। রায়হান তুই ওকে হসপিটালে নিয়ে ফারজানা ম্যাডামকে দেখিয়ে আসিস, আর টেস্টগুলো করে ফেলিস। তিশার দিকে একবার তাকিয়ে আমার এখন যেতে হবে। নাস্তা করে যা, নারে দেরি হয়ে গিয়েছে। আরেক দিন। বাই। জিসান চলে গেল, আর তিশা জিসানের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। রায়হান বুঝতে পারে তিশার মনের অবস্থা, তাই তিশার মাথায় হাত দিয়ে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। এখন একটু রেগে আছে, ওকে একটু সময় দে। বিকেলে নিশিও আসে তিশাকে দেখতে। তিশা এখন অনেকটাই সুস্থ। তুই ভাইকে বলে দিস না কেন? তিশা অবাক হয়ে কি বলবো? তিশার গাল দুটো টেনে, তুই যে ভাইয়ের প্রেমে পড়েছিস, তাও আবার গভীরভাবে। কি সব বলছিস আজে বাজে? তোর ওই হিটলার ভাইকে ভালোবাসতে যাবে কে? যখন তখন হিটলারগিরি শুরু করে। রাগ তো নাকের উপর থাকেই, এখন শুধু একটা চাবুক দিলই হয়ে যাবে।
আজকাল চাবুকের ট্রেন্ড আছেনি, ভাই নিলে চাবুক না পিস্তল নিবে। অবশ্য ভাইয়ের কিন্তু লাইসেন্স করা পিস্তল আছে। কি বলিস, তোর ভাই ওটা দিয়ে কি করে? কি করে মানে যারা ভাইয়ের কথা শুনে না তাদের শ্যুট করে। তিশা ফ্যালফ্যালিয়ে নিশির দিকে তাকিয়ে আছে। সত্যি কি জিসান এমন করে? তিশার ভয়ে তিশার চেহারায় ফুটে উঠেছে। তিশার ফেসটা দেখে নিশি হা হা করে হেসে দেয়। তিশা বুঝতে পারে ওকে বোকা বানানো হচ্ছে, তাই হাতের বালিশটা দিয়ে নিশিকে মারতে থাকে। নিশি এবার সিরিয়াস হয়ে, দেখ তিশা, সত্যি বলছি। আমার এবার মনে হয় তোকে জিসান ভাইকে বলে দেওয়া উচিত। এভাবে আর কতদিন? ভাই তোকে অনেক ভালোবাসে। আর কতদিন ভাইকে কষ্ট দিবি? নিজেও কষ্ট পাচ্ছিস, সাথে আমার ভাইকেও কষ্ট দিচ্ছিস। সময় থাকতে নিজের প্রিয় জিনিসটিকে গুছিয়ে নে, তা না হলে দেরি হয়ে যাবে। তখন আফসোস ছাড়া কিছুই জুটবে না কপালে। তিশা বিষণ্ণ মনে নিচের দিকে তাকিয়ে, সে আমার উপর রাগ, ভীষণ রাগ। তাতে কি, যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি তার উপর রাগ করার অধিকারও করি। আর একবার বলে দেখ, তারপর দেখি রাগ করে থাকে কিভাবে। নিশির কথায় তিশা যুক্তি পেল, তিশার মনও এতে সায় দিল। এরপরই তিশা পড়ল ভয়ানক বিপদে, কিভাবে হিটলারের সামনে দাঁড়িয়ে বলবে, এই যে মিস্টার, আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিজেকে ধন্য করবেন? আমি কিন্তু ওয়েট করতে পারবো না আপনার জন্য। তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করুন, তাহলে চুটিয়ে প্রেম করতে পারব। কি বলেন মশাই? কিন্তু তিশা চিন্তিত, কালকের ঘটনার পর থেকে তো উনি আমার সাথে কোনো কথা বলছে না। তাহলে কি কালকের মিথ্যাটাকে উনি সত্য মনে করেছে? আমার প্রতি কি উনার এখন আর কোনো বিশ্বাস নেই? ভাবতেই তিশার চোখ দুটো দিয়ে জল বেয়ে পড়ল। তাহলে কি আমি কি তাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি? ফ্ল্যাশব্যাক। জিসান অফিসে কাজ করছিল। এমন সময় সোম এসে বলল, স্যার, ভোরের আলো পত্রিকার সম্পাদক মি মাহমুদ আপনার সাথে দেখা করতে চায়। জিসান কপাল কিঞ্চিত কুঁচকিয়ে কেন। আমি জানি না স্যার, তবে তার নাকি আপনার সাথে দেখা করা খুব ইম্পর্টেন্ট, সে আপনাকেই বলবে। জিসান চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণ ভেবে, ওকে পাঠিয়ে দেও। সোম লোকটিকে নিয়ে কেবিনে প্রবেশ করে। হ্যালো মিস্টার জিসান আহমেদ, আমি তাসরিফ মাহমুদ। জিসান হ্যান্ডশেক করে, হ্যালো। বসুন, আর বলুন আপনার জন্য আমি কি করতে পারি। আমি আমার জন্য না, আপনার জন্য এসেছি মি জিসান। জিসান অবাক হয়ে আমার জন্য? জি। হাতের একটা খাম জিসানের দিকে দিয়ে, এটা আপনার জন্য। জিসান কিছু একটা ভেবে ওটা হাতে নিল। কারণ ভোরের আলো একটা নামকরা পত্রিকা এখন। আর সেই পত্রিকার সম্পাদক নিজে এখানে আসছে, নিশ্চয়ই কোনো ছোটখাটো বিষয় হবে না। কিন্তু খামটি খুলে জিসান যা দেখল, এতে সাথে সাথে জিসানের মাথার পাশের রগগুলো ফুলে যায়। চোয়াল শক্ত করে তাসরিফ মাহমুদের দিকে তাকিয়ে, এসব কি? আপনি যা দেখতে পাচ্ছেন মি জিসান। নিজেকে অনেকটা শান্ত দেখাতে ব্যস্ত জিসান। সামনে বসানো লোকটির মনের কথা বুঝতে চেষ্টা করছে। কি চাই আপনার? এবার লোকটি একটা প্রশস্ত হাসি দিল, আই লাইক ইট মিস্টার জিসান। সোজা ম্যান পয়েন্টে এসে পড়েছেন। অ্যাকচুয়ালি কে এই ছবি পাঠিয়েছে আমি জানি না, তবে ছবিগুলোতে মেয়েটার পিক দেখে বুঝতে সময় লাগেনি, মেয়েটি যে বিজনেস টাইকুন মিস্টার জিসান আহমেদের নাবালিকা ওয়াইফ। ছবিগুলো সত্য কি মিথ্যা কেউ যাচাই করবে না। সকালের চায়ের সাথে পাবলিক এমন গরম খবর পেতে খুব পছন্দ করে। এতে আমার খবরের কাগজের চাহিদাও দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু আমি আমার ক্ষতি করে আপনার কথা চিন্তা করেছি। তাই তো আমার এখানে আসা। জিসান তীক্ষ্ণ দৃষ্টিতে মাহমুদের দিকে তাকিয়ে কথাগুলো হজম করছে। এরপর 50 লাখ টাকার একটা চেক সাইন করে মিস্টার মাহমুদের দিকে দিল। মি
মাহমুদের হাসিটা তখনকার থেকে বেশি প্রশস্ত হয়ে গেল। চেকটা নিয়ে উঠতে নিবে তখনই জিসান বলে উঠল, মি মাহমুদ জানেন এই চেকটি কেন দেওয়া হয়েছে? জিসানের কথা শুনে মি মাহমুদ কনফিউজড হয়ে গেল। আপনি কি মনে করেছেন ছবিগুলো পত্রিকায় না দিয়ে আমার কাছে এনে আমাকে উপকৃত করেছেন? তাহলে শুনুন, আপনি এমনিও ছবিগুলো পাবলিশ করতে পারতেন না, কারণ আমার ওয়াইফের ছবি এবং তাকে নিয়ে কোনো কথা মিডিয়া বা অনলাইনে পাবলিশ করা ব্যান করে রেখেছি আমি। এরপরও ছবি পাবলিশ হলে তার অবস্থা কি হবে তা অবশ্যই আপনাকে বলতে হবে না। জিসান চেয়ারে আরাম করে বসে পায়ের উপর পা তুলে, জানেন আপনাকে টাকাটা কেন দেওয়া হয়েছে? মাহমুদ মাথা নাড়ায় না। আপনি যে ছবিগুলো আমাকে এসে এত কষ্ট করে দিয়ে গিয়েছেন তার জন্য। আর বুঝতেই পারছেন, ফেক হক বা আসল আমার ওয়াইফের সাথে জড়িত সবকিছু আমার জন্য অনেক মূল্যবান। আশা করি আপনার ক্ষতিপূরণ হয়ে গিয়েছে। নাও গেট আউট। জিসান ছবিগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবিগুলোতে তিশা এবং তিশার সাথে আরও এক ব্যক্তি, যাকে তিশা জড়িয়ে ধরে আছে, কোনো ছবিতে হাত ধরে বসে আছে, কোনো ছবিতে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। জিসান ছবিগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে সোমকে কল করল। জি স্যার। সোম, খোঁজ নিয়ে দেখো আরও কোনো পত্রিকা অফিসে তিশার ছবি পাঠানো হয়েছে কিনা। ফেসবুক, টুইটার সব জায়গায় নজর রাখতে বলো আমাদের সাইবার টিমদের। কোথায়ও কোনো ত্রুটি যাতে না হয়। কিছুতেই এই ছবিগুলো যেন পাবলিশ না হয়। আর এটা কার কাজ সেটাও আমি জানতে চাই দ্রুত। তুমি অবশ্যই জানো এখন তোমাকে কি করতে হবে। ইয়েস স্যার, আমি দেখে নিব সব কিছু। আপনি টেনশন নিয়েন না। সোমের সাথে কথা বলেই জিসান অফিস থেকে বের হয়ে গেল। পথে রায়হান কেউ নিয়ে নিল। কি হয়েছে জিসান? আমি খুব ইম্পর্টেন্ট মিটিং রেখে চলে এসেছি, এত কি আর্জেন্ট বলতো? জিসান হলুদ রঙের খামটি রায়হানের দিকে এগিয়ে দিল। খামটি খুলে রায়হান স্তব্ধ হয়ে গেল। কোনো কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। এটা কিভাবে হতে পারে? তিশা কখনো এমন করতে পারে না জিসান। আমার বিশ্বাস হয় না। কে এই ছেলে? ওকে তো কখনো তিশার সাথে দেখিনি আমি। আবির। আবরাম হোসেন আবির। তুই চিনিস ছেলেটাকে? হুম, ইভেন তিশাও চিনি। হোয়াট? কি করে? আর কে? নীলার কাজিন। কয়েক মাস আগে এই ছেলেটার সাথে তিশা কাউকে কিছু না বলে একটা রেস্টুরেন্টে দেখা করতেও গিয়েছিল। সেদিন কোইন্সিডেন্টলি আমিও ছিলাম ওখানে। সেদিনই দেখেছিলাম। কিন্তু তিশা বলছে ওদের মধ্যে এমন কিছু নেই। রায়হান রেগে, আমাকে আগে বলিসনি কেন? আর কিছু না থাকলে এসব কি? কথা বলতে বলতে গাড়ি রায়হানদের বাড়ির সামনে এসে পড়েছে। সেটা তো তোর বোনই বলতে পারবে। কিন্তু একটা কথা মনে রাখি, সেটা সত্য হলে তোর বোনকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। রায়হান এটারই ভয় ছিল। এই ছবিগুলোতে বিন্দুমাত্র সত্যতা হলে জিসান তিশাকে ছাড়বে না। আল্লাহ রহমত করো। ড্রয়িং রুমের সোফাতে বসে তিশা গালে হাত দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। কারণ একটু আগে রায়হান ঠাস করে তিশার গালে একটা চড় দেয়। ঘটনাটা আকস্মিক হওয়ায় জিসানও হতভম্ব হয়ে যায়। রায়হানের এমন কাণ্ডে রেনু বেগমের মেজাজ গরম হয়ে গেল। রাহানকে সে কখন ধরে বকতে লাগল। মা, তুমি জানো না তোমার আদরের মেয়ে কি করেছে? কি করেছে? রায়হান মায়ের হাতে ছবিগুলো দিল। ছবিগুলো দেখে রেনু বেগম ও কেমন চুপ হয়ে গেল। তার তো বিশ্বাসই হচ্ছে না তার মেয়ে এমন কিছু করবে। এদিক দিয়ে মায়ের হাত থেকে ছবিগুলো নিয়ে দেখতে লাগল তিশা। ছবিগুলো দেখে তিশাও শোকড। এসবো মিথ্যে ভাইয়া। এই ছবিগুলো সত্য না। সত্য না। রায়হান আবার তেরে আসলে তিশা মায়ের পিছে ভয় লুকিয়ে যায়। কিন্তু তিশার কান্নায় রায়হান চুপ হয়ে যায়।
মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে জিসান শুধু তিশার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। এতক্ষণ পর তিশাও জিসানের দিকে তাকাল। জিসানের চোখের দিকে তাকাতেই তিশা কেঁপে উঠল। ভয় মায়ের পিছে নিজেকে আড়াল করে ফেলল। সামনে আসো, তোর সাথে কথা আছে। জিসানের ডাকে তিশার শরীর নিস্তেজ হয়ে পড়ছে। জিসানের ডাকেও যখন তিশা মায়ের পিছন থেকে সামনে আসল না, তখন জিসানের ভুবন কাঁপানো ধমকে জিসানের সামনে এসে দাঁড়াল। জিসান তিশার হাতটা শক্ত করে ধরে তিশার রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। তিশার মাও পেছনে পেছনে দৌড়ে আসল, কারণ জিসানের রাগ সম্পর্কে খুব ভালো করে জানে। দরজা ভেতর থেকে লাগিয়ে দেওয়ায় সাহস পেল না ধাক্কা দেওয়ার। তিশার পুরো শরীর ভয়ে কাঁপছে। জিসান নামক ব্যক্তিটির ভয়। আজ অনেকদিন পর তিশা জিসানকে এতটা ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয়। ছেলেটি আবির ঠিক বলছি। কি হলো, কথা বলছিস না কেন চেঁচিয়ে? জিসানের ধমকে তিশা আরও কেঁপে ওঠে। মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। কি সম্পর্ক তোর সাথে? তিশা কান্না করতে বলে, কোনো সম্পর্ক নেই। আর এই ছবিগুলো সব মিথ্যে। আবির ভাইয়ের সাথে আমি মাত্র সেদিনই একা দেখা করেছি। এর আগে শুধু আমার নীলুর বাসায় দেখা হতো। টুকটাক হায় হ্যালো ছাড়া তেমন কথা হতো না। জিসান বলে উঠল, আর কোনো কথা থাকলে বলে দে, আমি খোঁজ নিয়ে জানতে পারলে জানিস তো কি হবে। দাঁতে দাঁত চেপে তিশার কেন জানি গলা শুকিয়ে আসছে, কথাও মুখে আটকে আটকে যাচ্ছে। জিসান এক গ্লাস পানি নিয়ে তিশার সামনে ধরল। তিশা কাপা কাপা হাতে গ্লাসটি নিয়ে পানিটি এক ডোকে খেয়ে ফেলল। এবার বল, একচুয়ালি আরও একটা কথা সসেদিন ববলিনি। জিসান রেগে তেড়ে এসে তিশার গালটা চেপে ধরে। কথা বলতে এত কষ্ট হয় কেন তোর? আর কি কি লুকিয়েছিস আমার সাথে বল। জিসানের চেপে ধরা অবস্থায় বলতে থাকে, আবির ভাই যে মেয়েটিকে পছন্দ করত, ওটা আমি ছিলাম। জিসানের এবার রাগ যেন সাত আসমানের উপর উঠে গেল। দাঁতে দাঁত চেপে, তাহলে সেদিন তুই নিজের আশিকের সাথে দেখা করতে গিয়েছিলি, আর আমাকে মিথ্যে বলেছিস। জিসান তিশাকে ছেড়ে নিজের হাত দুটো মুঠো করে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি আপনাকে কোনো মিথ্যে বলিনি, শুধু এতটুকু সত্য লুকিয়েছি, এছাড়া সব সত্য। আর এখন তো নীলার বিয়েও আবির ভাইয়ের সাথে ঠিক হয়ে গিয়েছে। আবির ভাই। তিশা আর কিছু বলার আগেই জিসানের 5 আঙ্গুলের ছাপ পড়ে গেল তিশার গালে। থাপ্পড়টা এত জোরেই ছিল যে তিশা ছিটকে বিছানায় পড়ে গেল। জিসান হাত ধরে তিশাকে আবার দাঁড় করাই। তিশার দুবাহু খুব শক্ত করে চেপে ধরে, কি মনে করিস নিজেকে খুব চালাক তাই না? আমাকে তো তোর মানুষই মনে হয় না। কুকুরের মতো তোর আগে পিছে ঘুরে বেড়াই, অথচ আমাকে দেখারও তোর সময় নেই। জানিস 4টা বছর আমি প্যারিসে কিভাবে থেকেছি? রাতের আধারে আমার চোখের জলটি কেউ দেখেনি। তোর কথা মনে পড়লেই বুকের মাঝের ব্যথাটা কেউ অনুভব করেনি। তোর সাথে একটু কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছি, কিন্তু তোর জীবনে তো আমার কোনো ইম্পর্টেন্টই ছিল না। তাহলে কথা বলবি কেন? ঠিকত। তিশার কান্নার মাত্রা যেন আরও বেড়ে গেল। জিসানের সব কষ্টগুলো তখন না বুঝলেও এখন তিশা বুঝে, কারণ দুটো মন তো কবেই এক হয়ে গিয়েছে। জিসানের দিকে করুণ দৃষ্টি দিয়ে, সরি। আমি জানি না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ ফরগিভ মি লাস্ট টাইম। জিসান তিশাকে ছেড়ে দিয়ে 2 কদম পিছে চলে যায়। জিসানের এভাবে যাওয়াটা তিশার ঠিক মনে হল না। জিসান প্যান্টের পকেটে হাত দুটো রেখে একটু হাসি দিয়ে মাথাটা নিচু করে। আমি হেরে গেছি তিশা, কিন্তু এই হাসির পেছনের কষ্টটা আজ তিশা জানে। এই জিসান আহমেদ আজ পর্যন্ত কারো কাছে হারেনি, কিন্তু তোর কাছে হেরে গেলাম। কি অদ্ভুত তাই না?
আমার এত বছরের ভালোবাসাও তোর মনে জায়গা করতে পারেনি। তাহলে তোর মনে তো আমার বসবাস কখনো হবেই না। আমিই পাগল, তোকে পাওয়ার জন্য এতটাই এগ্রেসিভ ছিলাম যে ভুলেই গিয়েছি জোর করে ভালোবাসা হয় না। কিছুক্ষণ নীরব থেকে, ভালো থাকিস, জিসান তোকে আর জ্বালাবে না। জিসান চলে গেল। আর তিশা ফ্লোরে বসে পড়ল। আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি জিসান। কিন্তু দেখুন আজ আমিও কষ্ট পাচ্ছি। ভালোবাসার কষ্ট জিসান। কেন বুঝেন না, আমিও তো ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনাকে ছাড়া এখন বাঁচা আমার পক্ষে সম্ভব না। আমি মরে যাব জিসান। আমি মরে যাব। প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন। আমি আপনাকে ধোঁকা দিই নাই। জিসানে তিশা চিৎকার দিয়ে মাটিতেই শুয়ে পড়ল। চলবে।